সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে শনিবারের সকাল থেকেই শুরু করে দিয়েছি ব্লগটা। আজকে অন্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব না, শুধু একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, রেসিপিটা একদম অন্যরকম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সাধারণ একটা মানে 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 ইয়ে দিয়ে, সবজি দিয়ে রেসিপিটা ভালো লাগবে তোমাদের। রান্না করে একদিন খেয়ে দেখতে পারো। তাহলে চলো রান্নাটা শুরু করে দিই। এই দেখো, সকালবেলায় আমার আধা মাধবকে দর্শন করে, গোপাল বাবাজি, গুরুদেব, লোকনাথ বাবা সবাইকে দর্শন করিয়ে চলো এবার রান্নাঘরে চলে যাই, গিয়ে রান্নাটা শুরু করে দিই। আজকে হচ্ছে শনিবারে আমি আজকে একটু অন্যরকমভাবে অন্য কিছু রান্না করছি। সেই রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, অন্য কিছু আর শেয়ার করছি না। রেসিপিটার জন্য কি লাগবে সেটা তোমাদের আগে দেখিয়ে দিই। প্রথমে দেখাই, আরও অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমি যেটুকু সাধারণ জিনিস দিয়ে করছি। প্রথমে দেখাচ্ছি বাদামটাকে মানে গুঁড়ো করে রেখেছি, আর এখানে আতপ চাল ভেজানো আছে, আর এটা আলু ছোট ছোট করে কাটা আছে, এখানে আদা পেস্ট করা আছে। আচ্ছা, এই দিয়ে আমি একটা রান্না করব, যেটা হচ্ছে থোড়ের রেসিপি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে এখন তেল দেব, আর এখানে থোড় সেদ্ধ করতে দেওয়া আছে। তো যেহেতু আলু টালুগুলো একটু ভেজে নিতে হবে, সেই কারণে থোড়টা এখন সেদ্ধ হোক, মানে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ওটাকে জল ইয়ে করে চটকাতে হবে। তা আমি এখন আগে কড়াইয়ে তেলটা দিয়ে দিই। এটা সাদা তেল, সরষের তেল, যে যেমন খুশি তেলে করতে পারো রান্না, কোনো চাপ নেই। আগে কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা একটু তেতে গেলে তারপরে যেভাবে আলু ভাজে আর কি, ঠিক সেইভাবে ভেজে নেব। মনে হচ্ছে যেন বিরাট কিছু রান্না করছি। তা তেলটা তেতে যায়, তারপরে আলুটা ভেজে নিই, তারপরে একে একে কিভাবে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। থোড়টা এখানে সেদ্ধ হয়ে গেছে, কুকার থেকে মানে ঢাকনাটা খুলে ফেললাম, ভাপটা বের করে দিয়ে এবার থোড়টাকে এর মধ্যে ঢেলে নেব। কুকারের যা অবস্থা, তোমরা কুকারের দিকে তাকিও না। থোড়টাকে এর মধ্যে ঢেলে নিয়ে একটু জল দিয়ে ঠান্ডা করে নিই, নাহলে তো চটকাতে পারবো না। একটু জল দিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপর চটকে নেব। এখানে তেলটা তেতে গেছে, এবার আমি তেলে আলুগুলো দিয়ে দিলাম। জ্বালানো হয়, ভেজে নিয়ে শব্দ এত হয়, কথা শোনা যায় না, আলুগুলো দিয়ে নিলাম। এগুলো ভাজা হয়ে গেলে এবার এদিকে থোড়টা চটকে নিই, চলে এসো। থোড়টা ভালো করে চটকে নেবো। ওদিকে শব্দ হচ্ছে, তোমরা শব্দটা শুনতে কতটা পাচ্ছ আমি জানি না। তো থোড়টাকে একদম চটকে, যদিও এর খাদ্যগুণ সবই চলে গেল, কারণ এর আসল সত্যটাই বের করে দিলাম, চটকে জলটাকে ফেলে দিলাম। থোড়ের যে খাদ্যগুণ সেটা সবই চলে গেল, সেটা থাকলো না। কিন্তু থোড়টা খুব একটা ভালো নয় যে খুব সুন্দরভাবে মানে ইয়ে হয়ে যাচ্ছে, তা না। অনেকক্ষণ ধরে সেদ্ধ করা হলো, অনেকক্ষণ ধরে। থোড়ের মধ্যে কি লোহা ঢুকানো ছিল কিনা তা জানি না, সেরকমই মনে হচ্ছে। বোধহয় 20-25টা সিটি দিয়েও মানে সেদ্ধ করতে পারলাম না। শেষ পর্যন্ত দেখলাম এখানেই ইটি করে রেখে দিই, তারপর যা হয় হবে। এতটা সেদ্ধ করেও চটকানো যাচ্ছে না, তাহলে কি সাংঘাতিক জিনিস বলো, লোহা আছে না কি আছে এর মধ্যে জানি না। এবার এটাকে চিপে নেব। এখানে আমি থোড় দেখেছি কিনলেও, সে খুব ভালো থোড় এখানে পাওয়া যায় না। আমি অনেক চেষ্টা করে দেখেছি, মাঝে সাঝে পাওয়া যায়, সব দিন পাওয়া যায় না। আর অতটা থোড় চটকে এই যে এইটুকু হয়ে গেল, জলটা বেরিয়ে গেল। এই দেখো জল পড়ছে, টক টক করে জল পড়ছে এখান থেকে।
আর চটকানো যাচ্ছে না। কেটে দাও। 20-25টা সিটি দিয়েও মানে সেদ্ধ করতে পারলাম না। শেষ পর্যন্ত দেখলাম এখানেই ইটি করে রেখে দিই, তারপর যা হয় হবে। এতটা সেদ্ধ করেও চটকানো যাচ্ছে না, তাহলে কি সাংঘাতিক জিনিস বলো, লোহা আছে না কি আছে এর মধ্যে জানি না। এবার এটাকে চিপে নেব। এখানে আমি থোড় দেখেছি কিনলেও সে খুব ভালো থোড় এখানে পাওয়া যায় না। আমি অনেক চেষ্টা করে দেখেছি, মাঝে সাঝে পাওয়া যায়, সব দিন পাওয়া যায় না। আর অতটা থোড় চটকে এই যে এইটুকু হয়ে গেল, জল টল বেরিয়ে গেল। এই দেখো জল পড়ছে, টপ টপ করে জল পড়ছে এখান থেকে। আর চটকানো যাচ্ছে না। আলুটাতে একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ নরম হতে হবে তো। ঠোঁট তো সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি ঠোঁট সেদ্ধ হলেও যে অবস্থা হয়েছে, এখানে দিলে ওখানে চলে যাবে, বাড়ি মারবে। এরকম এতটা শক্ত হয় না, কিন্তু এটা আমার অতিরিক্ত শক্ত। এবার গ্যাসটা একটু কমিয়ে দেবো, আলুটা সেদ্ধ হয়ে যায়। এখানে আদা নিয়ে নিলাম খানিকটা, আর এর মধ্যে খানিকটা জিরে দিয়ে দেব। আচ্ছা, এটা নিরামিষও করা যায়, আবার পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, তবে আমি নিরামিষই করছি। এর মধ্যে কিছুটা আদা দিলাম, আর একটু হলুদও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে জল দিয়ে গুলে রেখে দেবো। নর্মাল যে মশলাগুলো রেগুলার রান্নার জন্য যে মশলাগুলো লাগে সেগুলোই, আর আলাদা কিছু নয়, এক্সট্রা কিছু না। আর তেলে 5 ফোড়ন আর তেজপাতা দেবো। এই 5 ফোড়নটা বের করে রাখলাম, জল দিয়ে গুলে নিই। এটা একটু জল দিয়ে গুলে নিলাম। আচ্ছা, এদিকে আলুটা ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে, যেহেতু আলুতে লবণ দেওয়া ছিল সেই জন্য আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। এবার আলুটা তুলে নিই। বলে বলেই রান্নাটা করছি, সবাই থোড় রান্না করতে জানো, কিন্তু এটা একটু অন্যরকম ভাবে, যেহেতু এটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। মা দেখতাম ছোটবেলায় এইভাবেই রান্না করতো, তবে এটাতে পেঁয়াজ রসুনও দেওয়া যায়। আজকে যেহেতু শনিবার, পেঁয়াজ রসুন দেবো না, সেই জন্য পেঁয়াজ রসুনটা দিলাম না। পেঁয়াজ রসুন নারকেল মানে যত যা দেবে ততই ভালো লাগবে। তাই এবার দিলাম 5 ফোড়ন, একটু 5 ফোড়ন দিয়ে নিলাম। এবার দেব তেজপাতা আর কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা দিলে ভালো লাগে, কিন্তু শুকনো লঙ্কা যেহেতু আমরা খাই না, সেই জন্যে তোমরা জানো, এতদিন ধরে যারা আমার ব্লগ দেখছো, তারা নিয়মিত যারা দেখো তারা জানো যে আমরা শুকনো লঙ্কা খাই না। তাই তেজপাতা আর কাঁচা লঙ্কাটা দেব। বেশি দেব না কাঁচা লঙ্কা, কারণ এরা ঝাল খায় না, সেটাও জানো ভালো মতো সবাই। এবার ফাটবে, আমার এবার ভয় লাগে। আচ্ছা, এইবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার আগে আমি চিনিটা জ্বালিয়ে নিই, শব্দ হয়তো হবে। আর আগে একটু এই যে বাদামগুলো দিয়ে নিই, দাঁড়াও। বাদামগুলো দিয়ে নিলাম, এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর মশলাটা দেবো। বাদামটা সব দেওয়া হয়ে গেল। একটু বাদামগুলো ভাজা হোক তেলে, খুব বেশি না হলেও সামান্য একটু ভাজা হোক। এটা সামান্য ভাজা হলে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। তারপরে মশলা দিয়ে কষে আলুগুলো দেব। এবার মশলাটা দিয়ে দিলাম। যেহেতু মশলা দেবো তাই চিনি আমাকে তাড়াতাড়ি হলো। তোমরা শব্দ কতটা পাচ্ছ, আমার গলার আওয়াজ কতটা পাচ্ছ আমি জানি না, কারণ আমার ফোনটা একটু গন্ডগোল হয়েছে, আওয়াজটা ভালো পাওয়া যায় না, সেই কারণে মানে বুঝতে পারছি না তোমরা কতটা আওয়াজ পাচ্ছ।
মশলাটা এবার কষে নেব ভালো করে। মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে, মোটামুটি মানে পুরোপুরি হয়নি। এবার আমি এই আতপ চালটা, ভেজানো ছিল আতপ চালটা, অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি, এই ভেজানো আতপ চালটা এর মধ্যে দিয়ে দেবো। এই কষা মশলাটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে চালটা শুদ্ধে একসঙ্গে মশলাটা কষবো। জলটা ফেলে দিই, এতটা জল তো দেবো না। এটা হচ্ছে গোবিন্দভোগ না কামিনীভোগ সেই আতপ চাল, এটা হয় গোবিন্দভোগ। গোবিন্দভোগ আতপ চালটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু কষে নেব। আতপ চালটা একটু বেশিক্ষণ কষে নিতে হবে, এটা যখন মানে আওয়াজ হবে পটপট পটপট করে, তখন আমি আলুগুলো দেবো এর মধ্যে। তার আগে আমি একটু জল ভরে নিই আর জলটা গরম করে নিই। এই দেখো মশলাটার সঙ্গে চালটা ভালো করে মেখে গেছে। এবার একটু এখানে মানে একটু আওয়াজ শুরু হয়েছে, পুরোপুরি শুরু হয়নি, আর একটু যখন আওয়াজটা শুরু হবে। এই রান্নাটা আমি ছোটবেলায় মায়ের কাছে খেয়েছি, অনেকবার শ্বশুরবাড়িতেও করেছি, অন্য জায়গাতেও, মানে যেখানেই ইয়ে হয়েছে থোড় নিয়ে এসেছে, অনেকবার থোড়ের এই রেসিপিটা করেছি, কিন্তু ভিডিওতে এভাবে কখনো শেয়ার করিনি। তা আজকে মনে হলো যে যখন এটা হচ্ছে তখন আমি একটু ভিডিওতে শেয়ার করে দিই, এটা আমার মনে হলো, সেই জন্য আমি আজকে ভিডিওতে একটু শেয়ার করলাম। কড়াইটা নড়ছে, আর নড়ার সময় শব্দটা হচ্ছে বলে আমি এবার সারাশি দিয়ে একটু ধরে নিলাম। এই দেখো এটা শুকনো শুকনো হয়ে লেগে গেছে, এবার একটুখানি আওয়াজ শুরু হয়েছে। আওয়াজটা তোমরা পাচ্ছ কিনা আমি জানি না। এবার আমি এখানে দেব এই আলুগুলো, এবার দিয়ে দেব। এটা যখন মোটামুটি ঝরঝরে হয়ে গেল মশলার সঙ্গে, তখন আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে ভালো করে একটু নাড়বো। আর একটা কাজ আছে, একটু জল, আচ্ছা এখানে আলু দিয়ে আর মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি। তো সামান্য একটু জল দিই, নাহলে হবে না। তো সামান্য জল দিয়ে এখানে আরেকটু বেশি টাইম নিয়ে কষবো। এটা যখন ভালো করে কষা হয়ে যাবে, তখন আমি এখানে ঠোঁটটা দিয়ে দেবো। তা এই হচ্ছে রেসিপি, যেটা বলছিলাম যে এটা মানে বাড়িতে অনেকবার করেছি, খেয়েছি। তাই যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি রেসিপিটা। রান্না করে একদিন খেয়ে দেখো, আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। তবে হ্যাঁ, তোমরা এর মধ্যে নারকেল দিতে পারো, এর মধ্যে পেঁয়াজ রসুন দিতে পারো, তবে আমি কোনোটাই দিলাম না, কারণ আমার কাছে নারকেল নেই, আর পেঁয়াজ রসুন আজকে শনিবার বলে দেবো না। এটা ভালো করে মোটামুটি হয়ে গেছে, মানে বেশ কিছুটা হয়ে গেছে। এবার দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। এটা এই যে আলুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা কষে নিয়ে এটা নিয়ে নিলাম। এবার এই ঠোঁটটা, এই যে সেদ্ধ করে রাখা চটকে রাখা ঠোঁটটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঠোঁট ছেঁচকি রসুন দিয়ে, কালো জিরে দিয়ে সবাই খেয়েছো, কিন্তু এটা কজন খেয়েছো আমি জানি না। আমি যেহেতু ছোটবেলায় খেয়েছি, মা করেছে, সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে বারবার বলছি। মা করেছে, সত্যি মা একটা কিছু করলে পরে সেটা বারবার মুখ দিয়ে বেরিয়েও যায়। তো এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবার ভালো করে তোমরা কান করে শোনো, পটপট পটপট একটা আওয়াজ পাবে। চালটা এবার জোড়ার মানে জোরে মানে ফুটতে শুরু করে দিয়েছে। মুড়ি যেমন তেলে দিলে পরে, চাল তেলে দিলে পরে যেমন চাল ভাজার মতো ফাটে, ঠিক সেম ভাবে এটা ফাটতে শুরু করেছে। এবার যেহেতু ফাটতে শুরু করেছে, আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এটাতে আর কোনো কাজ নাই। এই যে জলটা গরম করে রেখেছি এখানে, দেখো এই জলটা ফুটতে দিয়েছি, গরম হয়ে গেছে। এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এবার আমি আরেকটু জল এখানে বসিয়ে রাখি, যদি জলের দরকার হয়, বুঝতে পারছি না, যদি দরকার হয় সেই কারণে। আর এদিকে জল দিলাম, আর দরকার হবে, চালটা সেদ্ধ হবে, আলুটা সেদ্ধ হবে, ততক্ষণ পর্যন্ত এটা
ফুটতে থাকবে। হয়ে যাওয়ার পরে সব শেষে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রান্না কমপ্লিট। আর একটু মিষ্টি দিতে হবে, আর কতটা পরিমাণ লবণ হলো সেটা দেখতে হবে। লবণ যেহেতু আমি আলু ভাজার সময় অনেকটা দিয়েছি, তাই আর লবণ দিচ্ছি না, মুখে দিয়ে দেখেই তারপরে লবণ দেব। তাহলে এটা ঢাকা থাক, গ্যাসটা একটু কমানো থাক। এখানে এই তরকারিটা এর মানে খুব বেশি আর জল শোকাবো না, অল্প আর মোটামুটি জল শোকাবো, কারণ এটার জলটা টেনে নেবে। এদিকে এটা হতে হতে আমার এদিকে চা হয়ে গেছে সেকেন্ড রাউন্ড, কারণ এটাও কমপ্লিট হয়ে যাবে আর আমি সেকেন্ড রাউন্ড চা শুরু করে দেবো খেতে। তো চাটা ছেঁকে নিই। 3 কাপ চা হলো, মাসির 1 কাপ আর আমাদের 2 কাপ, কারণ বুবা এই সময় চা খায় না। এখন জানি না কপিরাইট করবে কিনা। তো এটা হয়ে গেছে, এবার ঘি গরম মশলা দেবো। এখন শুধু দেখার পালা লবণটা কি ঠিকঠাক হয়েছে নাকি। আর আজকে যেহেতু এটা আমি মুখে দেবো না, ওরাকে মুখে দিয়ে দেখুক। এটা তো সেই জন্য একটুখানি লবণ এজে দিলাম। এবার নাড়তে নাড়তে দেখো টেনে যাচ্ছে, দেখছো তো, আর নাড়া যাবে না। এবার এটার গ্যাসটা কমিয়ে দিই, দিয়ে এখানে একটুখানি চিনি দিয়ে দেবো। যারা যে যেরকম মিষ্টি খাও তারা সেরকম মিষ্টি দেবে। আমরা একটু মিষ্টি বেশি খাই এই ধরনের সবজিতে, সেই জন্য মিষ্টিটা একটু বেশি দিলাম। আর এই দেখো হয়ে গেছে। এবার দেবো ঘি আর গরম মশলা। ঘি কতটুকু আছে কততে আমি জানি না, দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে বেশি নাই, সামান্য একটু আছে। আর এদিকে ঘি দেবো আর গরম মশলা দেবো। বুবাই এখানে এই যে গরম মশলাটা দিয়ে দিলাম। আর এই যে ঘি জানি না কতটুকু আছে, কতটা পাশে রেখেছিলাম, তা আছে মোটামুটি হয়ে যাবে। ঘিটুকু দিয়ে দিলাম, ঘি গরম মশলা দিয়ে হয়ে গেল। তো ঘিটা একটু এখানে প্লাস্টিকটা গরম হলো তো কেমন গন্ধ হবে জানি না। এই যে এবার এটা নামিয়ে ফেলবো। বন্ধ করো বন্ধ করো, চলে আসবে। এখানে এই যে গরম মশলাটা দিয়ে দিলাম। আর এই যে ঘি জানি না কতটুকু আছে, কতটা পাশে রেখেছিলাম, তা আছে মোটামুটি হয়ে যাবে। ঘিটুকু দিয়ে দিলাম, ঘি গরম মশলা দিয়ে হয়ে গেল। তো ঘিটা একটু এখানে প্লাস্টিকটা গরম হলো তো কেমন গন্ধ হবে জানি না। এই যে এবার এটা নামিয়ে ফেলবো। এটা এবার গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে নামিয়ে নেবো। এবার এইরকম হলো রান্নাটা। এবার দেখলে এটা এইভাবেই রান্না করি আমরা। এটা এখন এখানে থাক, ঠান্ডা কাটুক, তারপরে হবে খাওয়া দাওয়া। আমি তো খাবো না, ওরাই খাবে। এখন এখানে ঢাকা দেওয়া থাকুক। আর আজকে রান্না হয়েছে কলাইয়ের ডাল। এই দেখো দেখিয়ে দিই, কলাইয়ের ডাল। আর এখানে হয়েছে আলু ভাজা। আর এটা তো ভাত দেখতেই পাচ্ছ। আর এইখানে মাছ আছে, আমি আর মাছের ঢাকনাটা খুললাম না, কারণ হাত টাত দেবো না বলে। এই আচ্ছা, আর এখানে চা হয়ে গেছে, হয়ে গেছে কমপ্লিট। চা হয়ে গেছে, আমরা এখন সেকেন্ড রাউন্ড চা খাবো। সেকেন্ড রাউন্ড চা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করে দেব। এই পর্যন্তই আজকের ব্লগ। তোমরা পুরো আমার রেসিপিটা দেখলে তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা তোমরা জানাবে। আর এভাবে অনেক আগেই খেয়েছি, কিন্তু শেয়ারটা করা হয়নি, এই হলো ব্যাপার। চলো চাটা খেয়ে নিই। চা খেতে খেতেই আজকের ব্লগ শেষ। আর মাসির চাটা মাসিকে দিয়ে দিই। মোটামুটি খুব ঠান্ডা হয়েই গেল বোধহয়।
থাকলো নিয়ে নেবে, আর আমাদের একটু বিস্কুট নিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম। তোমরা যেভাবে আমার পাশে আছো এইভাবে পাশে থেকো, সবাই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।